তো আমরা ওয়ার্ড পেজের ব্যাক এন্ডে লগ ইন করবো। লগ ইন করার জন্য জাস্ট ওয়েবসাইটটার নাম, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন। তো এটা দিলে আপনাকে লগ ইন ইনফরমেশনে নিয়ে যাবে। কেউ লগ ইন ইনফরমেশনে নিয়ে যাবে। তো এইখানে আমাদের ঢুকে গেছে। তো এখানে আপনাদের দেখাবো লগা দুইটা বিষয়, সেটা লগা পাসওয়ার্ড এবং আপনাকে ইউজার নেমটা দিতে হবে। আপনার ডাব্লিউপি লগ ইন লিখলেও আসবে বা ডাব্লিউপি অ্যাডমিন দিলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এটা লগা ওয়ার্ড পেজের লগা আপনার ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য ফন্ট ইনের লগ ইন ইনফরমেশন। তো এটা লগা লগ ইন ইনফরমেশন, যে লগ ইন ইনফরমেশন একটা ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। এটা দিয়ে আমরা একটু ভিতরে ঢুকবো। ঢুকার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এইখানে দেখেন লেফট সাইডগুলোতে একটা ওয়ার্ড পেজের বিভিন্ন, যেমন পোস্ট, মিডিয়া, বিভিন্ন ছবি রাখা, ইমেজ রাখা, পেজ, কতগুলা পেজ আছে সেই পেজ, কমেন্টস, কেউ যদি কমেন্টস করে আপনার ব্লগে এসে বা পেজে এসে সেই জিনিস কতগুলা দেখাবে। তো এরকম অ্যাপিয়ারেন্স এইখান থেকে কাস্টমাইজেশন সহ অনেক কিছু করা যাবে। প্লাগ ইন, আমরা বিভিন্ন প্লাগ ইন এখানে ইনস্টল করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। আর এখানে আরেকটা আছে লোক এসিও, তার মানে এসিও করার জন্য ওয়ার্ড পেজের নির্দিষ্ট প্লাগ ইন আছে। তো যদি আমরা প্লাগ ইনের মধ্যে যাই তাহলে আমরা এসিওর জন্য অনেক প্লাগ ইন দেখতে পারবো। তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইউএসটি এসিও প্লাগ ইন, যদি আপনারা আরো সার্চ দেন তাহলে ম্যাথ র্যাঙ্ক পাবেন, বা আপনি যদি এসিও প্লাগ ইন লিখে সার্চ করেন তাহলেও এসিও প্লাগ ইন লিখে সার্চ করলে আপনাকে দেখেন অল ইন এসিও, র্যাঙ্ক ম্যাথ, ইউএসট এসিও, এসিও প্লাগ ইন, এরকম কিছু আপনার জিনিসগুলা দেখা যাবে। এবং আপনারা যখন কোনো একটা প্লাগ ইন ইনস্টল করবেন আপনার এই ওয়েবে বা ওয়ার্ড পেজের যে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, তখন দেখবেন যে আসলে আপনার এটা কম্পিটেবল নাকি, মানে আপনার যে ওয়ার্ড পেজ ভার্সনটা আছে সেই ভার্সনটা আপনার কম্পিটেবল নাকি। এবং রিভিউগুলো দেখবেন, দেখার পর আপনারা সেগুলো ইনস্টল করবেন। তো আমাদের এগুলো বিষয় না, আমাদের বিষয় হলো এসিওটার বিষয় নিয়ে। তো এখানে আমরা একটা পোস্ট ঢুকবো, আসলে পোস্টের এসিওটা একটু দেখবো। যদি আমরা এখানে পোস্টে ঢুকি তাহলে আমরা অনেক পোস্ট দেখতে পারবো। তো একটা এডিট পোস্টে যাব আমরা। তো এডিট পোস্টে গেলে আমরা প্রথমেই একটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে আপনার টাইটেল। এটা হলো আপনার টাইটেল, অ্যাড টাইটেল। তার মানে আপনার এখানে একটা টাইটেল অ্যাড করতে হবে। তো টাইটেল অ্যাড করার নতুন কিন্তু 2021 সালে একটা নিয়ম আসছে, সেটা হলো গুগল অ্যালগোরিদম থেকে। সেটা হচ্ছে আপনার লং যে টাইটেলগুলো আছে মানুষ সেগুলো ব্যবহার করত এবং একটা আই কেসিং টাইটেল বানাতো, কিন্তু এখন আর এটা নেয় না, এখন খুব সংক্ষিপ্ত ছোট করে। এবং এই টাইটেলের মধ্যে কি করতে হবে আপনার, যদি এই টাইটেলটা অপটিমাইজেশন করেন তাহলে এই টাইটেল কি করতে হবে, আপনার আই কেসিং একটা টাইটেল দিতে হবে। কারণ আই কেসিং বলতে ছোট কিন্তু ইনফরমেটিভ, বা আপনার মূল যে বিষয়টা আছে সেই বিষয়টাকে আপনার তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরতে হবে, এখানে যদি আমরা দেখি যে মরিঙ্গা টি ফর ওয়েট লস, মানে ওয়েট লসের জন্য যে মরিঙ্গা টিটি আছে সেই সম্পর্কে এখানে লেখা আছে। তো আমাদের এখানে অবশ্যই একটা কিওয়ার্ড আছে, তো আমরা একটা কিওয়ার্ড এখানে সিলেকশন করছি। তো কিওয়ার্ডের বিষয়টা আমরা আরো একটু পরে এগুলো দেখবো। তো এই ফিল্ড হলো আপনার টাইটেল, মানে আপনাকে একটা টাইটেল দিতে হবে। আর এই টাইটেলের মধ্যে আপনার কি থাকতে হবে, অপটিমাইজেশন বা কিওয়ার্ড থাকতে হবে। কিওয়ার্ড প্লাস টাইটেল, এটাকে বলা হয় টাইটেল অপটিমাইজেশন। তার মানে আপনার যে কিওয়ার্ডটা আপনি নেবেন বা যে স্পেসিফিক যে সেন্টেন্সটা নেবেন বা ওয়ার্ডটা নেবেন, এই কিওয়ার্ডের ভিত্তি করে কি এই কন্টেন্টটা লেখা। তার মানে এখানে সম্ভবত মরিঙ্গা টি ফর ওয়েট লস, এই টোটালটা একটা কিওয়ার্ড, এই টোটালটা একটা কিওয়ার্ড। তার মানে এই কিওয়ার্ডটার উপর বেস করে এই কন্টেন্টটা লেখা। তো তারপর দেখেন আরেকটা জিনিস পারমালিঙ্ক দেখাচ্ছে আমাকে। তো পারমালিঙ্ক এগুলা পরে আসতেছি, আমরা কন্টেন্টের বিষয়ে পরে আসতেছি। তারপরে যদি আমরা একটু নিচে যাই, আমরা যেহেতু ইউএসটিএসইও প্লাগইনটা দিছি, তো এটার এই জিনিসগুলো দেখা যাবে। এখানে আসলে ইউএসটিএসইও ড্যাশবোর্ডটা এখানে দেখা যাচ্ছে যে আসলে কেমন। তো দেখেন এসইও, রিডেবিলিটি, স্কিমা, সোশ্যাল, তো এই বিষয়গুলা আছে। প্রথমে আমাদের এসইও বিষয়টা আমরা দেখবো, আসলে এসইও বিষয়টা মেইন কি।
এখানে প্রথম যে প্লাগইনটা ইনস্টল করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইউজড এসইও র্যাঙ্ক ম্যাথ হলে একই ধরনের, প্রত্যেকটা প্রায় একই ধরনের এবং প্রত্যেকটা থিওরি একই ধরনের। তো এখানে ফোকাস কি ফ্রেজ অর্থাৎ কিওয়ার্ডটা আপনার এখানে কি করতে হবে, আপনি যে স্পেসিফিক কিওয়ার্ডটা নেবেন এখানে কি করতে হবে, আমাদের যে স্পেসিফিক কিওয়ার্ডটা নেব সেই কিওয়ার্ডটা কি করতে হবে, কি ফেসের মধ্যে দিতে হবে। কি ফেস আর কিওয়ার্ড একই বিষয়, এটা দুইটা একই বিষয়। তার মানে আপনার কিওয়ার্ডটা এখানে আপনার দিয়ে দিতে হবে। যেমন এই কিওয়ার্ডটা আমি নিছি, এই কিওয়ার্ডটা, আর এই কিওয়ার্ডটা অবশ্যই কি আপনি যখন টাইটেল অপটিমাইজেশন করবেন টাইটেলের মধ্যে আপনার এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো কিওয়ার্ড সিলেকশনের জন্য অনেক উপায় আছে, সেগুলো সেটা আমরা আগেই জানি যে যেগুলো বেশি কম্পিটিশন সেগুলো র্যাঙ্ক করানো কঠিন, যেগুলো কম কম্পিটিশন যেমন এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম আছে নাকি, এবং সার্চ ভলিউম থাকলে সেই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কেমন, এটা যদি আমরা এটাই দেখি, যে এটা একটু দেখি আমরা, যে আমরা বিভিন্ন ফ্রি টুলস গুলা দেখছি, তো আমরা একটা এখন উবার সাজেস্ট দেখতে পারি, উবার সাজেস্ট থেকে এটা দেখবো যে আসলে আমাদের যে এই যে ওয়েবসাইটটা বা যে এই যে আমাদের যে অ্যাফিলিয়েট প্লাস অ্যাডসেন্সের যে উভয়ের জন্য যে ওয়েবসাইটটা ছিল, সরি, যে ওয়েবসাইটটা ছিল সেটা যে কিওয়ার্ডটা আমাদের সিলেকশন করা হয়েছে সেই কিওয়ার্ডটা কেমন তা আমরা ওটা আসল করে আমরা দেখি পরে। তো তার মানে আমাদের টাইটেলটা এভাবে অপটিমাইজেশন করতে হবে। তারপরে যে বিষয়টা আসবে, পরবর্তী যে বিষয়টা দেখেন, পরবর্তী বিষয় এরকম আমাদের একটা ইন্টারফেস দেখাচ্ছে। এটা সাধারণত আমাদের কি মোবাইলে যখন সার্চ করি তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের দেখায়। এটি হলো আপনার ইউআরএল, ইউনিফর্ম লোকেটরস, ইউআরএল রিসোর্স লোকেটরস। তো এটা হলো আপনার ইউআরএল, এটা হলো টাইটেল, এটা হলো মেটা ডিসক্রিপশন। দেখেন এসইও টাইটেল, এই যে টাইটেলটা এখানে দেওয়া হয়েছে সেই টাইটেলটা এখানে শো করতেছে। এখন এই টাইটেলটা আপনি কিভাবে দিবেন, ঠিক আছে, দিতে পারেন এইভাবে, মোরিঙ্গা টি ফর ওয়েট লস, ওয়েট লস ইন 30 pounds, 30 pounds লস 30 pounds ইন 15 days। তো এরকম ভাবেও কিন্তু আমরা দিতে পারবো। দেখেন টাইটেল চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা টাইটেল। এটা হলো টাইটেলস, বা আমরা যখন কোনো কিছু খুঁজি, যেমন আমরা যদি ধরেন মোরিঙ্গাটি লিখে সার্চ করলাম, দেখেন এই যে কত বড় একটা টাইটেল দিছে। এই টাইটেলগুলো র্যাঙ্কিং এ মার খাবে ধীরে ধীরে। তো দেখেন এই যে এটা হলো টাইটেল, এটা হলো মেটা ডেসক্রিপশন, মানে এইভাবে টাইটেলগুলো আমাদের সামনে শো করে। ইভেন দ্যাট আপনার কন্টেন্ট একটা আপনি অন্য কিছু টাইটেল দিয়েও কিন্তু মানুষকে আপনি নিয়ে আসতে পারবেন। আমরা ওগুলোর কথাও হয়তো বা পরবর্তী সময়ে সেগুলোর কথাও জানবো, যদিও আপনারা যদি ওই 15 দিনের কোর্সটা করে থাকেন ফান্ডামেন্টাল, সেটা বুঝতে পারবেন। এই দেখেন এইখানে কিন্তু ইউআরএল অপটিমাইজেশন, এইখানে আপনি যে বিষয়টা দিবেন, যদি আমরা এটা ভিজিট করি, সাপোজ আমরা এটা ভিজিট যদি করি এই ওয়েবসাইটটা বা এই পোস্টটা যদি ভিজিট করি, দেখেন মোরিঙ্গা টি ফর ওয়েট লস, এটা কিন্তু ইউআরএল, এটাকে বলা হয় ইউআরএল এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এটাকে কি বলা হয়, এসইও ফ্রেন্ডলি ইউআরএল। তার মানে এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এটা কোনটা, এই এলাকা কিওয়ার্ডটা, যে সে কিওয়ার্ডটা থাকবে এবং আপনি একটা কিওয়ার্ড এক জায়গায় ব্যবহার করতে পারবেন, আপনার সেই কিওয়ার্ডটা কি হবে, এই এসইওর মূল ডোমেইনের পরে এই নামটা থাকবে, এটাকে বলা হয় এসইও ফ্রেন্ডলি ইউআরএল। ওকে, চলে এসেছে, আমরা একটু দেখি এটা। তো আমাদের ইউনাইটেড স্টেটের জন্য আমরা টার্গেটে দেখি এটা কি অবস্থা। তো এটা এক একটা দেশে এক এক রকম রেজাল্ট দেখাবে, তো আমরা আসলে তো গ্লোবালের জন্য এটা করেছিলাম। আসুক, রেজাল্ট আসুক। ওকে, তো আমরা এসইও ফ্রেন্ডলি ইউআরএলটা কিভাবে দেয় সেটা দেখলাম। এরপরে যে আপনার টাইটেল, ইউআরএল, মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশনটা কি, এই যে আমরা জানি যে এগুলো লাগে মেটা ডিসক্রিপশন। সাধারণত এটা র্যাঙ্কিং এ কোনো হেল্প করে না, বাট সিটিআর, সিটিআর বলতে ক্লিক থ্রু রেট বা ক্লিক করার প্রবণতাটা একটু বৃদ্ধি করে। যখন আমি আমি নিজস্বভাবে নিজেকে দিয়ে এক্সপেরিয়েন্স করি, যে আমি টাইটেলের পরে কি দেখি, তার মেটা ডিসক্রিপশনটা দেখি, যে ডিসক্রিপশনে আসলে আমার যে প্রত্যাশা সেই অনুযায়ী তথ্যগুলো আছে নাকি। তার মানে আপনার এসইও র্যাঙ্কিং ক্ষেত্রে মেটা ডিসক্রিপশন কোনো কাজ করে না, বাট এটা আপনার সিটিআর
বৃদ্ধিতে আপনার ব্যবহার করা হয়। সিটিআর হলো ক্লিক থ্রু রেট। আর যখন আপনি মেটা ডিসক্রিপশনটা দিবেন, তখন মেটা ডিসক্রিপশনটার মধ্যে অবশ্যই আপনার এই কিওয়ার্ডটা ব্যবহার করবেন। এই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন মেটা ডিসক্রিপশনের মধ্যে। তো এটা হলো মেটা অপটিমাইজেশন। তো দেখেন এখানে সার্চ ভলিউম হলো 170 এবং এসইও ডিফিকাল্টি কোন দেশের জন্য? আমেরিকার জন্য। এসইও ডিফিকাল্টি 78 এবং কিওয়ার্ডগুলোর পজিশন, কিওয়ার্ডগুলোর আইডিয়া দেওয়া আছে এখানে। তারপরে কম্পিটিশন এগুলো দেওয়া আছে, কোনগুলো আসলে ভালো করতেছে এটা। তো দেখেন 78 নিয়ে যদি আমরা কোনো কিওয়ার্ড নিয়ে যদি আমরা র্যাঙ্ক করাতে চাই, আমাদের টার্গেট যদি ইউএসএ হয় বা কানাডা হয় বা অন্য কোনো দেশ হয়, সেই দেশ নিয়ে আমরা দেখব ওই রিজনটাতে আসলে এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কেমন, সেটা নিয়ে দেখব আমরা। ওকে, তারপরে এসইও অ্যানালাইসিস। যদি অ্যানালাইসিস এটাতে আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে অনেকগুলো বক্স ওপেন হয়। তো এই বক্সগুলো ওপেন হলে কিছু তথ্য পাওয়া যায়। আউটবাউন্ড লিঙ্কস। তো আউটবাউন্ড লিঙ্কসটা কি? আউটবাউন্ড লিঙ্কস, তো আমরা লিঙ্ক জানি যে লিঙ্ক হলো একটা পেজের সাথে বা একটা পোস্টের সাথে অন্য একটা পেজের বা ওয়েবসাইটের বা পোস্টের লিঙ্ক ইন্টিগ্রেট করা, এটা হলো লিঙ্কস। এখন আউটবাউন্ড লিঙ্কস মানে কি? আউটবাউন্ড লিঙ্কস মানে এইখানে আপনি একটা লিঙ্ক ব্যবহার করবেন, যে লিঙ্কটাতে ক্লিক করলে, যে লিঙ্কটাতে কোনো ভিজিটর ক্লিক করলে সেই ভিজিটরকে অন্য একটা পেজে নিয়ে যাবে, এটা হলো আউটবাউন্ড লিঙ্কস। তারপরে যদি আমরা আরেকটা দেখি, নিচে আসি একটু, কিফ্রেজ ইন সাবহেডিং। এখন এই কিফ্রেজ বা কিওয়ার্ডটা আপনার সাবহেডিং, ইউজ মোর কিফ্রেজ অর সিনোনিম ইন ইওর H2 and H3 সাবহেডিং। এখন এই সাবহেডিংটা কি? সাবহেডিংটা হলো H2 এবং H3 যে ট্যাগগুলো ব্যবহার করা হয়। দেখেন যদি আমরা এই পোস্টে যাই, এই পোস্টে কিন্তু দেখেন এটা হলো H2 সাবহেডিং। এই H2 এর মধ্যে আপনার কতবার আপনার কিওয়ার্ডটা অথবা সিনোনিম বা রিলেটেড কিওয়ার্ড আপনি কতবার H2 বা H3টা ইউজ করার কারণে H2 or H3 ট্যাগস, এই ট্যাগসটা যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনি কি করবেন? আপনার কিওয়ার্ডটা আপনি ব্যবহার করেছেন কিনা, অথবা কিওয়ার্ডের চেয়ে সবচেয়ে ভালো পারফেক্ট হলো আপনার এলএসআই কিওয়ার্ড ইউজ করা। এলএসআই মানে কি? আমরা জানি যে ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। তার মানে আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে তার সাথে সম্পর্কযুক্ত যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডটা আপনার কি অপটিমাইজেশন করা। এটা হলো কি H3 এবং H2 এর সাবহেডিং এর অপটিমাইজেশন। অথবা আপনি দিতে পারেন সিনোনিম জাতীয় জিনিস দিতে পারেন। এই বিষয়গুলো আপনি ব্যবহার করতে পারেন সাব হেডিং এ এবং এটাকে অপটিমাইজেশন করতে পারেন। তারপরে যদি আমরা দেখি ইমেজ কি ফেস, দেখেন আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করছি আমরা। এখন এই ইমেজটা দেখবো যে এই ইমেজটার মধ্যে আসলে ঠিকঠাক ভাবে আমাদের কি ফেসটা প্লেসমেন্ট করা হয়েছে নাকি। এই দেখেন টাইটেল ট্যাগ এবং এলটি ট্যাগ, অল্টারনেটিভ যে ট্যাগটা আছে এটা এবং টাইটেল ট্যাগটা, তার মানে আমরা ইমেজকে যে আইডেন্টিফাই করব তার একটা কিওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই করতে হবে। এটা লাগা ইমেজ অপটিমাইজেশন। তো এখানে ক্যাপশন, ডিসক্রিপশন এগুলোও দেওয়া যাবে। তবে আপনারা যারা ফটোশপ দিয়ে বানান, যখন ফটোশপ থেকে আপনারা করবেন, তখন ওইখানে রিনেম বা বিভিন্ন সিস্টেমে আপনার কি ফেস, ডিসক্রিপশন, কিওয়ার্ড এগুলা, ইভেন দ্যাট কিওয়ার্ড 1 2 3 এরকম ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তার মানে প্রাইমারি কিওয়ার্ডের সাথে এলএসআই কয়টা কিওয়ার্ড আপনারা সংযুক্ত করে দিতে পারবেন। তো আমরা একটু কপি করে নেই যে ইমেজ অপটিমাইজেশন ঠিক আছে নাকি। যদি আমরা কপি করে দেখি, আমাদের কিওয়ার্ডটা ছিল এটা। তো যদি আমরা দেখি এটা হলো ইমেজ অপটিমাইজেশন। আচ্ছা, ইমেজ দেই, শুধু এত অপটিমাইজেশন লিখতে হবে না। মোরিঙ্গা টি ফর ওয়েট লস, আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে ইমেজটা অপটিমাইজেশন হয়েছে। এখন দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয় দেখাচ্ছে, যেগুলো আপনার অপটিমাইজেশন হয়েছে বা করতে পেরেছে সেগুলো কিন্তু আপনার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। তারপর ইন্টারনাল লিঙ্কস। ইন্টারনাল লিঙ্কসটা কি? ইন্টারনাল লিঙ্কসটা হলো আপনার, এই সাপোজ মনে করেন এই একটা ওয়েবসাইট, দেখেন এইখানে কিন্তু মোরিঙ্গা নামে আরো আপনার লেখা আছে। যেমন মোরিঙ্গাটির এখানে ওয়েট লস সম্পর্কে বলা আছে, কিন্তু এইটির যদি অন্যান্য বিষয় সম্পর্কে বলা থাকে, সেটা আপনার কি হবে? সেটা হবে আপনার ইন্টারনাল লিঙ্ক বিষয়। ইন্টারনাল লিঙ্ক বিষয়টা আপনার আরেকটা নতুন একটা কিওয়ার্ডের অপরচুনিটি, যে কিওয়ার্ডটার মাধ্যমে আপনি আপনার সেই অপরচুনিটি আপনি অর্জন করতে পারবেন। তো এটা হলো আপনার ইন্টারনাল লিঙ্ক। তো আমরা একটা বিষয় দেখি, ইন্টারনাল লিঙ্কের উপকারিতা দেখি। এখন বলতে পারেন
ইন্টারনাল লিঙ্ক, তো ইন্টারনাল লিঙ্কের উপকারিতা হচ্ছে আপনি যখন একটা ইন্টারনাল লিঙ্ক তৈরি করবেন তখন কিন্তু আপনার আর একটা কিওয়ার্ড আপনি বের করতে পারবেন, কারণ আপনার একটা পোস্টের সাথে বা একটা পেজের সাথে আর একটা পেজের রিলেশনশিপ বিল্ড আপ হওয়া, এটা কিন্তু আপনার ইন্টারনাল লিঙ্ক। তো এখন ইন্টারনাল লিঙ্কের সুবিধাগুলো কি? এটা সুবিধা অনেক, কারণ আপনি যখন একটা ইন্টারনাল লিঙ্ক বিল্ড আপ করবেন তখন কিন্তু আপনার এটার সাথে সম্পর্কযুক্ত যে আপনার অন্য অন্য যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তার মানে এই দেখেন এখানে কিন্তু আমরা একটা ইন্টারনাল লিঙ্ক দিছি, যদি আমরা এখানে ক্লিক করি সে অন্য একটা পোস্টে নিয়ে যাবে। দেখেন সে হেলথ বেনিফিটস এর একটা বিষয় নিয়ে গেল আমাদের, তার মানে এটা কিন্তু আর একটা কিওয়ার্ড, এই মোরিঙ্গাটিরই কিন্তু অন্য একটা কিওয়ার্ডের আপনার কন্টেন্ট দেখাচ্ছে। তো এটা হলো ইন্টারনাল লিঙ্ক। তারপরে নেক্সটে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, দেখেন কি ফ্রেজ উইথ ইন্ট্রোডাকশন। এখন আপনার সূচনা, আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন সেই কন্টেন্টটা, এই কন্টেন্টটা লিখছেন, তো এই কন্টেন্টের ইন্ট্রোডাকশনের প্রথম 150 ওয়ার্ডের মধ্যে অথবা 2-3 সেন্টেন্সের মধ্যে কি করতে হবে, আপনার কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। দেখেন এখানে কিন্তু মোরিঙ্গা টি ফর ওয়েট লস, এটা কিন্তু সে ব্যবহার করছে, কিন্তু আপনি জোর করে ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করবেন, আপনি ন্যাচারাল কন্টেন্ট লিখবেন বা আপনার মনের মতন করে একটা কন্টেন্ট লিখবেন। যখন সেই কন্টেন্টটা লিখবেন সেই কন্টেন্টটা আপনি ন্যাচারালি ভাবে আপনার চলে আসবে এই ওয়ার্ডটা। আপনি যদি জোর করে ঢুকায় দেন সেটা কিন্তু হবে না, আর পড়তেও শ্রুতি মধুর হবে না। তখন কিন্তু আলটিমেটলি আপনার সিটিআর বা সিটিআর এর যে বাউন্স রেটটা, সিটিআরটা আপনার কমে যাবে। সিটিআরটা কমে যায় কি জন্য, বাউন্স রেট বেড়ে গেলে, মানে আপনার পোস্টে আসতেছে বাট আপনার কন্টেন্টটা সে পড়তেছে না। ওকে, আমরা একটু নিচে যাই। আমাদের লেন্থ, আচ্ছা লেন্থটা সাধারণত আপনার ব্লগ পোস্টের ক্ষেত্রে 350 ওয়ার্ড হয় সর্বনিম্ন, কিন্তু আপনারা বা 300 ওয়ার্ড হয়, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন কি এই কি ফেস লেন্থটা, ও আচ্ছা কি ফেস লেন্থ, এটা হলো আপনার ইসের লেন্থটা, যে আমরা যে কিওয়ার্ডটা সিলেকশন করছি সেটা শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, এটা একটা লং টেল কিওয়ার্ড, সেই লং টেল কিওয়ার্ডের কথা বলছে। হ্যাঁ গুড। কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ড ডেন্সিটি একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাদের বলি যে কিওয়ার্ড ডেন্সিটিটা কিভাবে আপনারা মাপবেন এবং এটা আপনারা কিভাবে নির্ণয় করবেন। দেখেন কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ড ডেন্সিটি হলো আপনার যত ওয়ার্ড আছে, আপনার যত ওয়ার্ড আছে এবং আপনার কতগুলো সেই ওয়ার্ডের মধ্যে আপনার কি আপনার মেইন কি ফ্রেজটা আপনি ব্যবহার করলেন, তার মানে কিওয়ার্ড গুণন 100 ভাগ কি হবে, ভাগের চিহ্ন কোনটা, ঠিক আছে, ডিভাইডেড বাই আপনার টোটাল ওয়ার্ড, এটা হলো আপনার কিওয়ার্ড ডেন্সিটি। তার মানে কি আপনাদের কিওয়ার্ড হলো দেখেন এটা, তো এটা কতবার ব্যবহার করা হয়েছে দেখি, এটা বলা হয়েছে 7 টাইমস, মানে 7 বার সে ব্যবহার করেছে। ঠিক আছে, আমরা এখানে 7 দেব, 100। এখানে কত মোট ওয়ার্ড আছে, যদি আমরা একটু উপরে যাই, এই দেখেন এখানে যে 1264 ওয়ার্ড, 1264 ওয়ার্ড। এখন যদি 1264 দ্বারা ভাগ করি, ভাগ করলে তাহলে আমরা কি পাবো, একটা রেজাল্ট পাবো। এটি হলো কিওয়ার্ড ডেন্সিটি। এখন প্রশ্ন হতে পারে যে কিওয়ার্ড ডেন্সিটি কত থেকে কত পার্সেন্ট হলে ভালো হয়। গুগল ওরকম কোনো কিছু এখনো দেয় নাই, তবে কিওয়ার্ড ডেন্সিটিটা 1 থেকে 1.5 এর মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয়। যদি আমরা এটা গণতি করি দেখি কত আসে, 100 ভাগ, আচ্ছা এখানে আসলে 0.55, তার মানে আমাদের কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে 0.55। ওকে, এভাবে আপনারা কিওয়ার্ড ডেন্সিটি গুলো দেখবেন। তারপরে যদি আমরা যাই টু কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন, হ্যাঁ মেটা ডিসক্রিপশন বলতে যে আপনি জিনিসটা নিলাম সেখানে আপনার কি ফ্রেজটা ব্যবহার করা হয়েছে কিনা। মেটা ডিসক্রিপশন লেন্থ মানে তার দৈর্ঘ্য কতটুকু হবে, এটা ঠিক আছে, কত ওয়ার্ডের হবে, এইটু টেক্সট লেন্থ এত ওয়ার্ডস, যেখানে টেক্সট লেন্থ দেওয়া আছে এত ওয়ার্ডস। কি ফ্রেজ ইন টাইটেল
মানে টাইটেলের মধ্যে কি কিফ্রেজ ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, ব্যবহার করা হয়েছে। এসইও টাইটেল ওয়াইড গুড, মানে এসইও টাইটেলটা ঠিক আছে। কিফ্রেজ ইন আপনার যেটা স্ল্যাগ, তো সেটা হলো আপনার ইউআরএল যে অপটিমাইজেশন, সেটা কি করা আছে যে মোর দেন হাফ অফ ইউর কিফ্রেজ অ্যাপিয়ার্স ইন দ্য স্ল্যাগ, দ্যাটস গ্রেট। তো তার মানে এই জিনিসগুলো ঠিক আছে। আরো নিচে কিছু বিষয় আছে আপনার, যদি আমরা এগুলো ফ্রি অ্যাডভান্সের দিকে যাই তখন এখানে কিছু অ্যালো সার্চ ইঞ্জিন টু শো দিস পোস্ট ইন সার্চ রেজাল্ট। এখানে বলছে যে আপনি কি পোস্টটা কি সার্চ রেজাল্টে শো করাতে চান, তো এখানে আমরা ইয়েস দিয়ে দিছি। শুড সার্চ ইঞ্জিন ফলো লিঙ্কস অন দিস পোস্ট, হ্যাঁ ইয়েস। তো মেটা রোবট অ্যাডভান্স এটা আমরা দেইনি, তবে আমরা ক্যানোনিক্যাল ইস্যুটা এটা দিয়ে দিয়েছি, কারণ এই সাইটটা দুইটা লাইভ হয়েছিল, এই জন্য এটা আমরা এখন পরবর্তী সময়গুলো থেকে ইন্ডিকেট করে দিছি, কারণ দুইটা লাইভ হলে ডুপ্লিকেট দেখায় এটা। তো এইটা ছিল ভিতরের কার্যপ্রণালী, যে আসলে ভিতরের এসইও করার জন্য আপনার কোন কোন বিষয় আর দেখতে হয়। তো আমরা যদি এই সাইটটা দেখি, এই সাইটটার কিছু বিষয় দেখব, বা এই যে যদি উপরে দেখি, তো উপরের এখানে আপনারা লেআউট গুলা বা রিভিশন, এই বিভিন্ন জিনিসগুলা, স্ল্যাগ, অথর, ক্যাটাগরিজ, পোস্ট অ্যাট্রিবিউটস, এগুলো দেখতে পারবেন, এগুলো তেমন কোনো বিষয় না। এই পাশে দেখেন, পাশে হলো ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি যে পোস্টটা লিখতেছেন, সেই পোস্টটা বা এই পোস্টটা লিখতেছে, এই পোস্টটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে হচ্ছে, এই পোস্টটা আমাদের ক্যাটাগরিটা কোন ক্যাটাগরির মধ্যে হচ্ছে, সেই বিষয়টা, সেটা হলো ক্যাটাগরি। তো এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরিটা সিলেকশন করতে হবে। আর এখানে ট্যাগের বিষয়ে কথা বলেছিলাম, যে আসলে ট্যাগটা কি, ট্যাগ এবং কিওয়ার্ডের মধ্যে কথা বলেছিলাম। ট্যাগটা হলো যে এই যে আমরা মোরিঙ্গা টি নিয়ে কথা বলতেছি, এই টাইপের অন্য কোনো বিষয় এর মধ্যে আছে নাকি। যেমন এটা আমরা দিতে পারি ওয়েট লস, মোরিঙ্গা টি ফর ওয়েট লস, মোরিঙ্গা টি। তো মোরিঙ্গা টি সম্পর্কে হয়তো বা লেখা নেই, বাট আমরা এই দুটা দিতে পারি। এখন এই দুইটা কিভাবে কাজ করে, এই দুইটা কিন্তু বাইরে থেকে ট্রাফিক নিয়ে আসার জন্য কাজ করে না। যখন আপনার ওয়েবসাইটে আসবে, দেখেন এটা হলো আপনার ওয়েবসাইট, যখন আপনি এইখান থেকে মোরিঙ্গা টি লিখে সার্চ করবেন, তখন এটা কি করবে, যদি আপনার 100-200 পোস্ট থাকে, তখন এইখানে সবচেয়ে বেস্ট যেটা সেটাই শো করবে। দেখেন এখানে কিন্তু সব মোরিঙ্গা বিষয়গুলো শো করতেছে, এই সময় কাজ করে। তাছাড়া আপনার বাইরে থেকে একমাত্র কিওয়ার্ডটা কাজ করে, কিওয়ার্ডটা অর্গানিক ট্রাফিক নিয়ে আসে। ওকে, এরপরে ইমেজের কথা বললাম, তো এটি ছিল ভিতরের বিষয়। তো আমরা এটা, আপনারা যখন কোনো পোস্ট লিখবেন, সেটা হলো আপনারা এই যে এইগুলা কিওয়ার্ডগুলা, এখান থেকে যে আপনার ফরম্যাট দেওয়া আছে, দেখেন H1, H2, H3, H4, H5, 6, এই ট্যাগগুলো দেওয়া আছে। আর একটা হলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ সাধারণত জেনারেলি প্যারাগ্রাফের মতন। আর হেডিং ট্যাগগুলো, প্রত্যেকটা হেডিং আপনি সুন্দরভাবে ব্যবহার করছেন নাকি। অনেকে কন্টেন্ট লেখার কথা বলেন, বা কন্টেন্ট বিষয়গুলা, আমরা টাইপস অফ বিভিন্ন জিনিস দেখছি। যদি মনে করেন আপনি এমন কিছু বিষয় লিখলেন, যে H1 আপনি ট্যাগটা অপটিমাইজেশন করলেন, H2 ট্যাগটা আপনি অপটিমাইজেশন করলেন, H3 ট্যাগটা আপনি অপটিমাইজেশন করলেন, এই প্রত্যেকটা অপটিমাইজেশনে কখনোই আপনারা H1 তো আমরা সাধারণত টাইটেলটা বা টাইটেল যেটা সেটা H1, H2 এবং H3 যেটা সাব হেডিং, এই দুটাকে করা হয়। তো এই সাব হেডিং গুলো আপনারা যখন করবেন, তখন আপনারা অবশ্যই এলএসআই বা রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ব্যবহার করার ট্রাই করবেন, কারণ এখান থেকে কিন্তু একটা ভিজিটর পাওয়ার আপনার পসিবিলিটি আছে। H3 তে যখন যাবেন, তখন আপনারা এগুলো ব্যবহার করার চিন্তা করবেন। আর বেশিরভাগ কিওয়ার্ডটা আপনার একটু কম রাখার চিন্তা করবেন, আর ন্যাচারালি ভাবে লেখার চিন্তা করবেন, দেখবেন কিওয়ার্ড এমনিই চলে আসবে। তখন আপনারা সেই কিওয়ার্ডগুলো ওখানে দিয়ে দিবেন, এবং যে রিলেটিভ কিওয়ার্ডগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। তো এই হলো আপনার ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের এসইও বা তাদের ব্যাক এন্ডের এই অবস্থা। তো এটা খুবই সহজ একটা বিষয়, এটা আপনার আহামরি কোনো বিষয় না। এই বিষয়টা আপনারা 10-12 দিন যদি আপনার শফিকুলের যে ওয়ার্ডপ্রেসের কোর্সটা আছে সেটা যদি দেখতে পারেন, সেইখান থেকে আপনারা ইজিলি ভাবে এগুলো ডেভেলপমেন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।